ধরা যাক যে এটা হচ্ছে জুলাই সনদ, আপনি এটাকে সমুন্নত রাখবেন, এটা আপনি করবেন। এখন আপনি আমাকে বলেন যে আপনি একবার এটার আন্ডারে আপনি প্লেস করলেন, এবার এটার করলেন, তা আপনার এটা থাকে? আরো একটু সহজভাবে বুঝাই, আপনি আমাকে এসে সালাম টালাম দিয়ে বললেন আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা। দূরে গিয়ে আমাকে ধরেন গালিগালাজ করা হলো, তাহলে ওই প্রথমে যে সালাম শ্রদ্ধা এগুলো থাকে? থাকে না। এটা বোঝার জন্য আপনাকে একেবারে সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস এখানে হয়ে গেছে, তানি আপা রাইটলি সেইড, যে আপনার প্রথম সংবিধানটা কিন্তু আপনি ভঙ্গ করেছেন। আর শপথ যদি ভঙ্গ করেন, আপনি কিন্তু আর সংসদ সদস্য থাকেন না। আর আপনি সংসদ সদস্য না করলে সংসদ সদস্যপদ শূন্য হয়ে যাবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায়। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের রাজনীতিবিদদের যারা দেশকে ভালোবাসে, জামাত বাদে, জামাত কোনো রাজনৈতিক দল না, এটা একটা ক্যাডার ভিত্তিক একটা মৌলবাদী প্রতিষ্ঠান। আমার কাছে মনে হয় পলিটিশিয়ানরা এখনই ভাবা উচিত যে আমরা কি আসলে এই দেশটাকে বাঁচাতে চাই কিনা। আমরা তো ইতিমধ্যে ইবলিসকে দেখে ফেলেছি যে ইবলিস ক্ষমতায় থাকলে কি হতে পারে। ভাষা শুদ্ধা চেঞ্জ করে দিচ্ছে, মানে 18 মাসের সুযোগে কি করেছে আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। এখন আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। তো আমার মনে হয় এটার সুযোগ এসেছে যে ঠান্ডা মাথাতে ভাবার যে কিভাবে আমরা মৌলবাদকে, আমার এখন মনে হচ্ছে যে সামারি এটাই, যে এই মৌলবাদীদেরকে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে এই দেশটাকে শেষ করে দিয়েছে, এদেরকে কিভাবে নিউট্রালাইজ করে শেষ করে দেওয়া যায়। এই দেশের রাজনীতি হবে মানুষের চাহিদা ভিত্তিক, সেবা ভিত্তিক। আমি আপনাকে এই মেডিকেল সেবা দিব, আমি আপনাকে এরকম যানবাহন দিব, আমি আপনার জীবনে এরকম প্রশান্তি এনে দিব, আপনার জীবন, আপনার নিরাপত্তা দিব, সোশ্যাল সিকিউরিটি, আমার জীবন ধারণ কিভাবে হবে, আমার খাদ্য, ফুড, চিকিৎসা, আমার পড়ালেখা, এইটার ভিত্তিতে হবে। আমি আপনারা জান্নাতে পাঠা দিব, এটা আবার কি রাজনীতি? এটার জন্য আপনার কাছে যাইতে হবে কেন? এটার জন্য তো আমার মশলা আছে, আমার পশ্চিম দিক আছে, আমার কেবলা আছে, হজে যেতে পারি আমি, আমার হুজুর আছে, ইমাম আছে, তাদের কাছে গিয়ে আমি আমার এগুলোর পাঠ নিতে পারি। এটার জন্য আপনারা ভোট দিতে হবে কেন? সো এবার আমরা যেটা দেখেছি যে এই মৌলবাদকে মাটি দিতে হবে, তা না হলে বিএনপিও বাঁচবে না, আওয়ামী লীগও বাঁচবে না, কেউই বাঁচবে না। আপনাদের কাছে যদি সংবিধানের বড় ভাষণটা থাকে, তাহলে আপনারা দেখবেন ওইখানে লেখা আছে যে একজন সংসদ সদস্য যে শপথ নেয় সেটা একটা ডেমো আছে। ওই ডেমোর মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে সে সংবিধানকে সমুন্নত রাখবে, সংবিধানের কোনো ক্ষতি সাধন টাধন, মানে সোজা কথা হচ্ছে যে সেই বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা, সংবিধানের প্রতি শ্রদ্ধা, এটাকে আপহোল্ড করবে। তো যেই মানুষটা সংবিধান পাঠ করছে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে, সেই মানুষটা আবার জুলাই সনদের পক্ষে সে আবার পাঠ করে কিভাবে? ওটা তো অসংবিধানিক। আর ওখানে বলা হচ্ছে এই সংবিধান থাকবে না, তো তাহলে তো আপনি একবার বলছেন না, আপনাকে একেবারে ইজি একটা ব্যাপার, আপনার এখনকার বিদ্যমান সংবিধান কোনটা আমাদের এখন পর্যন্ত? 72 সংবিধান। 72 সংবিধান বলা যায় না, 72 সংবিধানের অনেক তো চেঞ্জ এসেছে। আমি ধরে নিলাম 72 সংবিধানের মানে সোজা কথা হচ্ছে যে বিদ্যমান যে সংবিধানটা আছে সেটা, তাই না? এইটা তো আপনি এইটার আন্ডারে শপথ নিয়ে বললেন যে এইটাকে আপনি আপহোল্ড করবেন। এইটার শেষ করার 5 মিনিটের মাথা থেকে আপনি কি বলছেন এটাকে আপহোল্ড করতে পারবেন না? সহজ ভাষাতে হচ্ছে আপনি পণ করে গেলেন সংসদ সদস্য হিসেবে যে এটাকে আপনি সমুন্নত রাখবেন। পণ করে যাওয়ার পর আপনি বলছেন, ধরা যাক যে এটা হচ্ছে জুলাই সনদ, আপনি এটাকে সমুন্নত রাখবেন, এটা আপনি করবেন। এখন আপনি আমাকে বলেন যে আপনি একবার এটার আন্ডারে আপনি প্লেস করলেন, এবার এটার করলেন, তা আপনার এটা থাকে? আরো একটু সহজভাবে বুঝাই, আপনি আমাকে এসে সালাম টালাম দিয়ে বললেন আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা। দূরে গিয়ে আমাকে ধরেন গালিগালাজ করা হলো, তাহলে ওই প্রথমে যে সালাম শ্রদ্ধা এগুলো থাকে? থাকে না। এটা বোঝার জন্য আপনাকে একেবারে সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস এখানে হয়ে গেছে, তানি আপা রাইটলি সেইড, যে আপনার প্রথম সংবিধানটা কিন্তু আপনি ভঙ্গ করেছেন। আর শপথ যদি ভঙ্গ করেন, আপনি কিন্তু আর সংসদ সদস্য থাকেন না। আর আপনি সংসদ সদস্য না করলে সংসদ সদস্যপদ শূন্য হয়ে যাবে। তানিয়া আপা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লয়ার। আমি তো বলবো মানে আমার দেখা মতে, মানে শুধু বাংলাদেশের ভূখণ্ড না, এখনো পর্যন্ত আমি যত লয়ার দেখেছি তাদের ক্রমানুযায়ী ওনাকে আমি প্রথম 5-এর মধ্যে আমি রাখি। অসম্ভব ভালো, এবং আমার সৌভাগ্য হয়েছে তার আর্গুমেন্ট কোর্টে দেখার। তিনি যা বলেন সেগুলোকে আমি অথরিটি হিসেবে মেনে নেই, ডিসপিউট করবার কোনো সুযোগ আমার অন্তত পক্ষে নাই। আর তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, ব্যারিস্টার আমিনুল ইসলামের সুযোগ্য না। ফলে তানিয়া আপা খুব রাইটলি বলেছে, এটা নিয়ে আমার মনে হয় না বিশদ কোনো কিছু বলার একেবারেই বলাটা দরকার আছে, সময় ব্যয় হবে। তাহলে আলটিমেটলি আমরা যদি একটু সামারি করতে যাই, আমাদের পুরো ডিসকাশনকে আমরা যদি সামারি করি, এখন একটা প্রশ্ন আসবে যে তাহলে বিএনপি যে ইলেকশনটা করেছে এটা তো অবৈধ। হ্যাঁ, এটা অবৈধ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে আমি তখন পঞ্চম সংশোধনীর একটা অংশ পড়ে বলছিলাম না, যেটা আমি পরে বলবো আমার বক্তব্য শেষে, আমি আবার পড়ি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে এমন, but the court in exceptional circumstances in order to avert the resultant evil of illegal legislation may condone such illegality on the greater interest of the community. এর মানে হচ্ছে এই যে ইউনুসরা যে ইলেকশনটা করেছে এটা অবৈধ। আমি যদি খুব বেশি ভুল না হয়ে থাকি, আইনটা বুঝে থাকি, তাহলে পঞ্চম সংশোধনের এই প্রেসিডেন্টের আলোকেই ইউনুস এগুলো সব অবৈধ হবে একদিন বাংলাদেশের কোর্টে। তো ইউনুস যদি অবৈধ হয়, ঠিক জিয়াউর রহমানের মতো তার ছেলের ক্যাবিনেট অবৈধ হবে। কিন্তু এইখানের মতোই আমাকে তখন বলতে হবে, ওই একইভাবে বলতে হবে,
একই লাইনই হয়তো বলতে হবে, বাট দি কোর্ট ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য রিজাল্টেন্ট ইভিল অফ দ্য ইলিগাল লেজিসলেশন মে কন্ডোন সাচ ইলিগালিটি অন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি। আমি তখন বাধ্য হয়ে বলবো যে গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটির জন্য আমাকে হয়তোবা এই ইলেকশনটা একসময় মেনে নিতে হবে। মানে বাংলাদেশের স্বার্থে হয়তোবা এখন একজন দর্শকের প্রশ্ন আছে, যেটা নিয়ে নেই। আঞ্জুমান ইসলাম, তাহলে ওই আসনগুলোর এখন কি অবস্থা? ওই আসনগুলো তো ধরেন ওদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে, এটা শূন্য ঘোষণা করতে হবে, যে প্রসিডিউর আছে সেটা করতে হবে। আপা আঞ্জুমান আপাকে এটা বলছি যে ওরা ধরেন শপথ ভঙ্গ করেছে, এখন বিএনপি স্ট্র্যাটেজিগত কারণে এটা নিয়ে প্রতিবাদ করবে না। জামাত যেটা করছে, জামাতের ভয়ের জায়গাটা হচ্ছে যে জামাত যদি খুব বেশি ভেজাল করে গণভোট নিয়ে, ওদের মাথাতে একটা জিনিস কাজ করছে যে আমরা যদি এখন বিএনপির সাথে ভেজাল করি, বিএনপি তখন এমন একটা সিস্টেম করবে যে আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্ম করে দিবে যাতে ওদের কোনো প্রবলেম না হয়, প্রোটেকশন পাবে। তো বিএনপি খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ এদেশের রাজনীতি যখন শুরু করবে তখন বিএনপির কিছু হবে না। ওরা জানে যে জামাত শেষ হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের রাগ তো আর বিএনপির উপরে না, আসলে না, আমি যতদূর বুঝি আর কি। রাজনীতি, আমি বারবারই বলেছি বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আমার শত্রু না। সেই সূত্র ধরে সমস্ত কিছু অ্যাকশন হবে এনসিপি আর এই জামাতের উপরে। তো জামাত এমন কোন শূন্যতা বা ফাটল তৈরি করতে চায় না যেই ফাটলের মধ্য দিয়ে আমরা এগোতে পারি। তাই বারবার তারা অনেকটা যেটা করবে, অনেক কিছু মেনে নেবে, চুপ করে থাকবে, কিছু বলবে না। কিন্তু অন্যদিকে বিএনপি যেটা করবে সেটা হচ্ছে যে থাক, এখন আর এইসব নিয়ে ভেজাল করে লাভ নেই, দেশটা কোনোভাবে এই পাগলের পাল্লা থেকে পেয়েছি, 5 বছর আগে চালাতে থাকি, লুটে পুটে নেই, হ্যাঁ দরিয়া পেয়েছি। এখানে একটা প্রশ্ন আসছে, সেটাও আসলে নিতে হচ্ছে, সেটা হচ্ছে এটা কি আওয়ামী লীগের কাউকে আইনগত মামলা করতে হবে? অর্থাৎ ওই 78টা সিটের বিষয়ই হচ্ছে, যদি সেটা হয় তাহলে কেন মামলা করছে না? এখানে 78টা সিট মানে যে শপথ ভঙ্গের যে বিষয়, সেখানে 78টা সিটের হিসেব আছে, না 78 জন শপথ ভঙ্গ করে। এটা নিয়ে মামলা হতে পারে, মামলা করা হতে পারে। এখান দিয়ে মামলা করলে দুই ধরনের ব্যাপার হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা তানিয়া আপা একটা কথা বলেছে, যেটার সাথে আমি খুব একটা দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সুযোগটা নিতে পারে, 78টা আসনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারে। আমরা তো এই ইউনুসের আন্ডারে ইলেকশনই মানি না, এইটাই মানি না। আমরা 78 আন্ডারে আমরা ইলেকশনে যাবো কেন? এটা হচ্ছে আমার পজিশন আর কি। আর এটা নিয়ে যদি ধরেন রিপিটিশন করাও হয়, আওয়ামী লীগের এখানে আমাদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার। আমরা তো আর কারো ফেলে যাওয়া, কারো আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবো না আসলে। তবে এটা নিয়ে একটা ফায়দা তুলতে পারে বিএনপি। এটা নিয়ে একটা রিপিটিশন হলে এটা নিয়ে ব্ল্যাকমেল করতে পারে জামাতকে, যে বেশি তেরিবেরি করলে এইটা কিন্তু, মানে যদি বিচার ব্যবস্থা যদি ধরেন এরা ম্যানিপুলেট করে, তখন কিন্তু এটা নিয়ে একটা ব্ল্যাকমেল জামাতকে করতে পারে ভবিষ্যতে। আরো একটা সুবিধাও আছে, কারণ 78টা সিট তো ধরেন এখন বিএনপির না। 78টা সিট থেকে তো ধরেন বিএনপি যদি মনে করেন, কথার কথা আলোচনার জন্য বলছি, বিএনপি 50টা সিট এখান থেকে পেতেও পারে যদি আবার বাই ইলেকশন হয়। মানে যতগুলো সিট আমার ব্যক্তিগত ধারণা যে হ্যাঁ, না আমি তো আপনাকে আগেই বলেছি যে এই ধরনের হিসাব নিকাশ যখন আসবে, তখন কিন্তু পলিটিক্যাল জায়গাটা এমন একটা জায়গাতে চলে যাবে যেই পলিটিক্যাল ডিসকাশনের মধ্যে জামাতকে তখন ব্যাপকভাবে ওদের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। সেই সময়টা এখনো আসেনি। তবে এটাও ঠিক যে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথাবার্তা বলে, বিএনপির অনেকের সাথেই অনেক নেতা কর্মীরাই তো বিভিন্ন সময় যোগাযোগ করেছে। সেটা ধরেন আপনার এই যে না ভোটের আগে ফেসবুকে প্রচুর মেসেজ দিয়েছে, নিজুম ভাই আমি বিএনপি করি, কিন্তু ভাই প্লিজ আপনি একটু বলেন যে যাতে আমাদেরকে ভোটটা দেয়, এই সেই। আমি বলেছি বাইরে আমরা ইলেকশনও যাচ্ছি না, আমরা এগুলো বলতেও পারবো না, তারপরেও বাংলাদেশের মানুষ বোঝে, রাজাকারদেরকে ভোট দিবে, নানান ভাবে বুঝ দিয়েছি বলেছি। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো এমন যে বিএনপি এইবার একটা অভিজ্ঞতা তাদের হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, যে জামাত কি জিনিস। আমি এরকম পরিচিত অনেককে জানি যে ধরেন বিএনপি মনোভাব, তারা বলেছে নিজুম ভাই এই জামাত এরা যে কি ভয়ঙ্কর, এবার আমরা টের পেয়েছি। সংসার করবার পর অবশেষে বুঝেছি। এই যে আপনার ইস্ট লন্ডনে যখন যাই, কফি দোকানে গেলে তো বিএনপি বলেন, অন্য পার্টি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেক মানুষজন আসে, ছবি তোলে, কথাবার্তা বলে, মানে এসে বলে যে ভাই আপনি আওয়ামী লীগ করেন ঠিক আছে, এবার তো জামাত যেই হারামি, জামাত যেই যা করেছে আমাদের সাথে। তো এই মনোভাব থেকে আমি বুঝতে পারি যে জামাতের ব্যাপারে বিএনপির একটা ব্যাপক ক্ষোভ আছে, শিবিরের প্রতি ক্ষোভ আছে, এবং ওরা যে কতটা ডেঞ্জারাস। এবং আমি বারবার এই কারণেই বলি যে বাংলাদেশে যদি ধরেন সুস্থ রাজনীতির চর্চা থাকতো, যদি তারেক রহমানরা 21শে আগস্টের গ্রেনেড হামলা না করতো, তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা এভাবে শেষ করে না দিত, তাহলে বাংলাদেশে কিন্তু জামাত একেবারেই অপাঙ্ক্তেয় হয়ে যেত। এবং জামাত এই পর্যন্ত বেঁচে আছেই বিএনপির কারণে। তাহলে একটা কথা তো আসে, আপনি যে কথাটা বললেন, বিএনপির জন্য তো একটা বড় অপরচুনিটি আছে নিজেকে সেখান থেকে ঘুরিয়ে এনে মুক্তিযুদ্ধের আদর্শের রাজনৈতিক দল হিসেবে পুরনো ভুল ভ্রান্তিগুলোকে সরিয়ে, তারা যেমন বলতো ক্ষমা চাইতে হবে বা ব্লা ব্লা ব্লা, এখন তো নতুন একটা গণতান্ত্রিক ধারা, ইনক্লুসিভ ডেমোক্রেসিকে রক্ষার জন্য তারা তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইলে করতে পারে। বিএনপিটা কতটুকু পারবে আমি জানি না, কারণ বিএনপির মধ্যে প্রেসার গ্রুপ আছে। বিএনপির মধ্যে খুবই প্রো লিবারেশন ওয়ার যেমন আছে, বিএনপির মধ্যে প্রবল ডানপন্থা আছে, এবং বিএনপির মধ্যে আদর্শের চর্চাটা ওইভাবে নাই। হ্যাঁ, আপনি মৌলবাদী দলগুলোর আদর্শ খেয়াল করবেন, তারা পরকালের কথা বলে বলে জান্নাতে যাওয়ার টিকিট বিক্রি করে, আপনি সেটা দেখেছেন। সেটাকে আমি ভ্রান্ত ধারণা বা যে ধারণাই বলি না কেন, যে তারা ভ্রান্ত পলিটিক্যাল স্টেপ বলি না কেন, এইটাকে তারা একটা আদর্শে পরিণত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কথা আপনি ধরেন, আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটা কালচার একটা রাষ্ট্র, সবার জন্য রাষ্ট্র, ডিজিটাল বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের চেতনা যদি বড় দাগে ধরেন, আওয়ামী লীগের ওই আদর্শের জায়গাটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষ, গণমানুষ, শ্রমিক। কিন্তু বিএনপির জায়গাটা ধরেন, বিএনপি আমার একটা প্ল্যাটফর্ম
যে আওয়ামী লীগ থেকে গিয়েও সেখানে গিয়ে পাখি বাসা বাঁধতে পারে, ফ্রিডম পার্টি থেকে গিয়েও বাসা বাঁধতে পারে, জামাত, এনসিপি, মানে যে কোনো পার্টিতে গিয়ে বিএনপি করতে পারবেন। বিএনপি উইল নেভার আস্ক ইউ দ্য সেকেন্ড কোশ্চেন ভাই কেন আসছেন। হ্যাঁ, ফলে বিএনপির পক্ষে মানে বিএনপিতে এই চারুমুখী পলিটিক্যাল আদর্শটা এমন ভাবে প্রভাব বিস্তার করে যে বিএনপির পক্ষে মনে হয় না এই মুক্তিযুদ্ধের একেবারে পিওর পক্ষের হবে। তারপরেও আমি মনে করি যে আমি এটা মনে করি, অনেকে এটা মনে করেছে যে বিএনপি আসাতে একটা জামাত তো আসে নাই, মানে অনেকে কিন্তু এইভাবে কথাগুলো বলেছে। বাট আজকে বিএনপির কারণেই বাংলাদেশের এই অবস্থা, বিএনপির এই রাজনীতির কারণেই আজকে বাংলাদেশের এই ভয়ঙ্কর অবস্থা আমাদেরকে নানানভাবে দেখতে হয়েছে। তো আমি মনে করি যে আমি এখনো মনে করি না জামাতকে এখনো সেই ওই অর্থে প্রেশার ফেলবে, কারণ বিএনপি আগামী কিছুদিন ধরে চেষ্টা করবে, আগে যেহেতু তারা অনেকদিন ক্ষমতায় ছিল না, তাদের পায়ের মাটিটাকে শক্ত করার জন্য। কারণ কোন একটা পার্টিকে আপনার ধরতে হলো তাদের পায়ের মাটি শক্ত করতে হবে, এটা এই লাইনেই যাবে, হাঁটবে। আমি কোয়াইট শিওর। দর্শকরাও তো লিখছে সেরকম যে ধন্যবাদ বলার জন্য যে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনটাই মানে না, তাই ওই সিটগুলোতে ইলেকশনে যাবে না। কিন্তু বিএনপি বুঝলেও তারেক রহমান কি জামাতকে চিনেছে? তারেক রহমানের টাকার উৎস তো শুনি জামাত। একটু জানাবেন কি তারেক রহমান সম্পর্কে কি ভাবেন আঞ্জুমান ইসলাম? আমাদের দর্শকরা কিন্তু আমাদের অনুষ্ঠানে আপনার কথাগুলো শুনছেন এবং তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন নিয়ে নেই। আব্দুর রহমান তিনি এর আগে অনেকগুলো প্রশ্ন করেছেন। ভাই, জামাত সীমান্ত অঞ্চলের আসন দখল করেছে, যা ভারতের জন্য বিপজ্জনক নয় কি? বিএনপি জাতীয় পার্টিকে কোরবানি দিয়েছে কি মুক্তিযুদ্ধের দল হয়েও? দেখেন, মানে বিএনপি যদি প্রথম কথা হচ্ছে যে আঞ্জুমান আপা যে প্রশ্নটা করেছেন, আমার আসলে বিএনপির ফান্ডিং এর উৎসটা সম্পর্কে আমার জানা নাই। তারেক রহমানের ব্যাপারে আমার একটা পার্সোনাল অভিমতের জায়গাটা হচ্ছে যে আমি ঠিক জানি না যে 17 বছর ইংল্যান্ডে থেকে তিনি আসলে টেকওয়ে যদি বলি কি নিয়ে গেলেন সাথে করে, কি শিখলেন সেটা হয়তো বা অচিরেই জানতে পারবো। কতটুকু শিখলেন বুঝলেন এটা আমি ওইভাবে এখনো বলতে পারবো না। তবে তারেক রহমানের ব্যাপারে আমার একটা ভাবনার জায়গাটা, যেমন ধরেন ও যখন রাজনীতি শুরু করলো তখন কিন্তু বঙ্গবন্ধুর যে সমাধিতে তিনি ফুল দিয়ে শুরু করলেন, যেটা আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম ওই সময়। এবং এই লোকটাই, এই একই লোক আপনার হাওয়া ভবন পরিচালনা করতো, একই লোক 10% হিসেবে পরিচিতি পেয়েছেন, একই লোক বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চেয়েছেন, একই লোক বা তারই পার্টি আপনার তত্ত্বাবধায়ক সরকারকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, তার কোনো ব্যবস্থা নেয়নি। সেগুলো হয়তো বা দলীয় সম্মিলিত অবস্থা ছিল, তারেক রহমান এককভাবে হয়তো বা, কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলায় তো তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। ফলে আমি জানি না যে ওই ধরনের ধ্বংসাত্মক জায়গা থেকে তিনি ফেরত এসেছেন কিনা, কারণ তার এখন উচিত হচ্ছে আরো গভীরভাবে ভাবা যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে এবং ডানপন্থীদের উত্থান হলে কি হতে পারে। এটা তো ওনার এই ইলেকশনের বা এই যেটাকে ইলেকশন তারা বলে, এই সিলেকশনের মধ্যে তারা পিওরলি বোঝার কথা। এবং এখানে যদি বিএনপির বিদ্রোহী পার্টি না থাকতো তাহলে তো জামাত তো 30টা না 20টা আসনও পায় না। আমি তো এমন আসনে দেখেছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থী পেয়েছে 1 লক্ষ, আর বিএনপির নমিনেশন যে পেয়েছে সে পেয়েছে ধরেন 98,000 70,000। ওই দুটা মিলে কিন্তু যেই ভোট পেত সেখানে জামাত কাছে তারাও থাকতো না। তাহলে জামাত যে 70টা আসন পেয়েছে ওই আসনগুলোতে যদি বিএনপির বিদ্রোহী আসন না থাকতো তাহলে জামাত এই অবস্থাতেও 20টা আসন পেত না, মানে 20টা আসনের নিচে পেত। তারপর আমিনুল, ওকে তো কোরবানি দিয়ে দেওয়া হয়েছে, শফিকুলকে কোরবানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই জামাতের প্রধানই হাঁটতে নিয়েছে। তারপরে অনেক জায়গাতে যেটা করেছে তারা, সিলের উৎসব তো আমরা দেখেছি। ফলে এই ইলেকশন নিয়ে আলোচনা করতে গেলে ইলেকশন কি আমাদের মোটামুটি শেষের দিকে না এই সিলেকশন প্রসেস নিয়ে কথা বলার, কিন্তু পরবর্তী যে কোশ্চেনটা এসেছে যে সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে এটা অ্যালার্মিং কিনা ভারতের জন্য, আমি আসলে সত্যি কথা বলতে যে শুধু সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমি বলবো না, তবে এটা একটু গবেষণা হওয়ার দরকার যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ওরা ঠিক এইভাবে জিতলো কিভাবে, সেখানে বিএনপি থেকে কারা দাঁড়িয়েছে, সেখানে কিভাবে জিনিসগুলো কাজ করেছে, এগুলো মনে একটু গবেষণা হওয়া দরকার। এগুলো এইভাবে ঠিক একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক না, এগুলো মনে হয় অনেক কিছু ভাবার আছে। আজকে যদি ধরেন আওয়ামী লীগ ইলেকশন করে, জামাত 5টা, এইবারের ইলেকশন থেকে আমি বুঝতেছি জামাত 5টা আসনও পাবে না, আমার মোটামুটি বোঝা হয়ে গেছে। লেটস সে এটা একটা প্রপার ইলেকশন হয়েছে, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপির সেই ক্ষেত্রে আর বিদ্রোহী প্রার্থী ধরেন নাই, আওয়ামী লীগ আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে, জাতীয় পার্টি হচ্ছে, জামাত 3 থেকে 4টা বা 5টা আসন ছাড়া কোনো আসনই পেত না। আমি আপনাকে এইটা এতটুকু বলছি যে এটা তাদের জন্য অসম্ভব হয়ে যাবে। একটা জিনিস আমি মোটামুটি বুঝেছি যে এই বাংলাদেশের মানুষ এন্ড অফ দ্য ডেতে জামাতকে ঘৃণা করে। এই ওপেন বুক এক্সামেও যে ফেল করতে পারে, হ্যাঁ, সে আসলে কোনো দলই না, এটা মোটামুটি আমার বোঝা হয়ে গেছে। তাদের এক্স্যাক্টলি, যেহেতু বট বাহিনী ভোট দিতে পারে না এবং ওদের যত হম্বিতম্বি এই ফেসবুকে, যত হম্বিতম্বি তাদের সোশ্যাল মিডিয়া গুলাতে, আসল মাঠে এন্ড অফ দ্য ডেতে মানুষ রাজাকারের বাচ্চাদেরকেও চেনে, রাজাকারকেও চেনে। এইটা আমি বুঝলাম আর কি, এটা আসার কথা। তবে আমি বিএনপির ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে বিএনপি যদি এখনো এটা না বোঝে যে একটা শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে বিএনপি একা একা এই জামাতকে হ্যান্ডেল করতে পারবে না। বিএনপি আর জামাত মিলে যদি রাস্তাতে না নামে তাহলে জামাতের মতো এই মৌলবাদীকে আমি বিএনপি আর আওয়ামী লীগ যদি এই রাজপথে না নামে, আমার মনে হয় এটাই করা উচিত যে বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে জামাতকে আগে পুরোপুরি নির্মূল করলে পরে দেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সর্ট আউট হবে হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং, কি হয়েছে না হয়েছে, দেন উই ক্যান টক ইচ আদার। একটা উইন্ডো খোলা রাখতে হবে
আমার কাছে মনে হয়। কারণ আপনি এখন যে রাজনীতিটা যে পর্যায়ে গেছে, আপনাকে খুব বেশি রিজিড হলে হবে না। ইউ হ্যাভ টু বি ওপেন অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট টকিং। তা না হলে জামাতের মতো মৌলবাদী এদেরকে রুখতে হলে আপনি যতই অপছন্দ করেন বিএনপিকে, আলোচনার টেবিলটাকে খোলা রাখতে হবে। তা নাহলে জামাতের মতো মৌলবাদী সবাইকে খেয়ে দিবে। আমি আপনাকে এটা বলে রাখলাম। এই যে যে মামলাগুলো আছে আইসিটি, তারপরে নানাবিধ সংকটের মধ্যে আছে আওয়ামী লীগ, এবং নিবন্ধন বাতিল, ছাত্রলীগের নিষিদ্ধ, এই বিষয়গুলোর বিষয়ে কি আপনার মনে হয় যে বিএনপি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় থেকেই দেখবে, নাকি সেই আগের মতো প্রতিহিংসার জায়গায় থাকবে? এটা ঠিক প্রশ্ন নয়, জাস্ট শেষের আলোচনার মতো। এটার ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সময় বলে দিবে সবকিছু। হ্যাঁ, আমি আসলে প্রশ্নও করিনি, জাস্ট আলোচনার টেবিলে এই কথাগুলো আমাদের দর্শকরাও শেয়ার করছেন, তাদের পক্ষ থেকে প্রসঙ্গটাকে আনা কি, এটাই শুধু আহ্বান করবো সবাইকে যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ভেতরে নানান রকমের দ্বিমত থাকতেই পারে, ব্যক্তিগত অপছন্দ থাকতে পারে, সেটা আপাতত রেখে দেই ড্রয়ারে তালা দিয়ে। আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে কমন শত্রুটাকে চিনি না, যে শত্রুকে প্রথমে বধ করা প্রয়োজন আসলে। একদম, আমাদের ছোটখাটো গুলোকে আমরা রেখে দেই, ভবিষ্যতে প্রধান শত্রু, বড় যে ঝড়, বড় যে জলোচ্ছ্বাস, বড় যে অশনি সংকেত, তাকে সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানবটাকে আমরা সরাই। তারপর না হয় ব্যক্তিগত রোকে আমরা ব্যক্তিগত নিজুম মজুমদারের ত্রুটি থাকলে সেটা বিচার করা যাবে, তাই না? এখন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি মনে হয় আপনার প্রোগ্রামে বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে দেখেন, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে সম্ভবত নিজুম মজুমদার দমে যাবে না, বলবে একজন প্রাচীও বা কেন বলে। মানে আপনি হয়তো যেটা বলেন নাই, আমি এটা বলেছি, সেটার ব্যাপারটা এমন যে আমি তো আসলে বারবারই বলেছি যে আমার সন্তান ডুবে যাচ্ছে। আমার সন্তান যদি আওয়ামী লীগ হয়, আমার সন্তান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমাকে এখন কে সমালোচনা করলো, কে আমাকে কি নাম কলিং করলো, বা আমাকে নিয়ে হাজার হাজার কথা বললো, আমি না, আমার সন্তানকে বাঁচাতে হবে। আমার লক্ষ্য তো স্থির, ওর হাতটা দেখা যাচ্ছে পানির মধ্য থেকে, ওকে আমার টান দিয়ে নিয়ে এসে পুরো বডিতে আমার জাহাজে তুলতে হবে ওকে। আমার রাস্তা দীর্ঘ, আমি এখন অন্যদিকে নজর দেওয়ার মতো যে বিলাসিতা সেটা আমার নাই আসলে। আমাকে ধরেন পেছন থেকে ফ্রিডম পার্টি বলে, আমাকে ফ্রিডম পার্টির জামাই বলে, আমাকে কত কিছু বলে আপা, এগুলার কোনো মা বাপ নাই কোনো কিছু। কিন্তু আমার তো লক্ষ্যটা খুব স্থির, আমার সন্তান ডুবে যাচ্ছে, ওকে আমার 2-5 কোলা করে তুলে আমাকে জাহাজে তুলতে হবে। এটা আমি একা না, মানে আমি একা না, আমরা তুলতে হবে। আমি সেই আমরার মধ্যে আমি একজন। ওই পেছনের ওই ডাকটা আমি এখন শুনবো না, ওগুলো আমি পরে বিবেচনা করবো। কারণ আরে ভাই, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার জুলুম হয়ে গেছে, আপনার কি জানো, মজলুম হয়ে গেছে, আমার বিপ্লব হয়ে গেছে, কি ইনকিলাব হয়ে গেছে। আমার তো সব শেষ করে দিল ওরা, আমার ভাষা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। দুদিন পরে তো ভাই ভুলেই যাবো যে কি বলি না বলি, মানে ভাষা পেহলেবার, ওই যে সেদিন দেখলাম যে বলে পেহলিবার জামাতকে ভোট দিয়েছি, তো আমার তো অবস্থা হয়ে যাবে পেহলিবার। তো আমি আমার জীবনকে তো পেহলিবারে নিয়ে যেতে পারি না, আমার জীবনকে বাঁচাতে হবে। আমার কালচার, আমার কৃষ্টি কালচার, আমার জীবন, আমার মা বাবা যেভাবে বড় হয়েছি, এই জীবনকে আমি মনে করি যে এটা আমরা তো লাস্ট জেনারেশন মনে করি, এবং আমাদের পরের জেনারেশনদেরকে আমরা খুব ভালো যে শিখিয়েছি তাও না, এসকেপিস্ট, চলে এসেছি দেশের বাইরে, ফলে এক ধরনের তাড়না অনুভব করি আপা। আমার দেখেন আপা নেত্রী, তাকে যে অসম্মান করা হয়েছে, এইটা আমার মাথার মধ্যে তো আমার আমৃত্যু আমার যাবে না আমার কখনো। ওই সম্মান তাকে ফেরত দেওয়া, এই দেশকে উদ্ধার করা, এই বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশকে, জাতীয়তাবাদের গৌরব, নিজেকে বাঙালি বলে বলতে পারি, যেটা তো আপনি দেখেছেন তারা উঠিয়ে দিয়েছে। ফলে আমার যখন লক্ষ্য স্থির, তখন আমার মনে হয় না যে বুলিং বা কোনো কিছুই কিছু হবে, বলবে মানুষ, মজা নিবে, গালিগালাজ করবে, আমি ওই হাজার ক্রুশ বিদ্ধ হয়ে হেঁটে যেতে হবে। আপনাকেও আমি আপনাকে একটা কথা বলবো যে আপনাকে এগিয়ে যেতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে আপনাকে, এগুলো মাথায় নিবেনই না। আপনি যে যুদ্ধের মধ্যে আছেন, যে যুদ্ধ দিয়ে চলছেন, জাস্ট হেঁটে যাবেন। একটু দর্শকদের জন্য বলি, আপনারও বলি, 2023 সালে ফরাদ মজহার একটা বই প্রকাশ করে, এবং আইরনি হচ্ছে ওই বইটা প্রকাশিত হয় 5ই অগাস্ট 2023-এ। আমার মনে আছে বইটা আমি পাঠক সমাবেশে বইটা প্রথম দেখতে পাই, বইটা আমি কিনি, এবং বইটা আমি গিয়েই মোটামুটি পড়া শুরু করি। পড়তে পড়তে একটা পর্যায়ে আমি খুব অবাক হই, কারণ ফরাদ মজহার বলছে যে এই দেশকে তারা দখলে নেবে, এই দেশে আওয়ামী লীগ থাকবে না। ওর কথা হচ্ছে যে দখলে নেওয়ার পরে কি হবে, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য। এবং বাংলাদেশে যে জুলাই সনদের ঘটনাটা, এটা ওর বইতেই লেখা ছিল। ওর বইয়ে যা লেখা আছে যে এই সংবিধানের কোথায় 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 ফরাদ মজহারের প্রবলেম, এটা সে 2006 সালে সংবিধান নামে একটা বই লিখেছিল। এছাড়া আরো তার অনেক বই আছে, মোকাবেলা টোকাবেলা, অনেক ধরনের বইপত্র আছে, আমি এগুলো ঘাটছিলাম বসে বসে। সে কিন্তু এই সংবিধান নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা বলছে, এমনকি 2006-07 সালে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ছিল, তখনও সে একটা বই লিখে ফেলেছে, এবং এই কথাগুলোকে সে রিটারেট করেছে তার এই বইতে। তার বইয়ের মূল প্রতিপাদ্য হচ্ছে যে এই সংবিধানে সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতা, সেগুলো বিশ্বাস করে না, এগুলো আদৌ হয়েছে কিনা তারা সেটা জানে না। স্বাধীনতার ঘোষণাপত্র
নিয়ে সেটা বলেছে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী হয়নি সংবিধান, নানা ধরনের কথাবার্তা। মজার ব্যাপার হচ্ছে এই জুলাই সনদটা হচ্ছে ফরাদ মজাহারের যে বইটা, সেই বইয়েরই একটা সামারি রূপ। ফরাদ মজাহার বাংলাদেশের সংবিধানকে যেইভাবে পাল্টাতে চেয়েছে, আলটিমেটলি সেই পয়েন্টগুলোই আপনার এখানে এসেছে। এখন আমি আসি হচ্ছে, আমি অনেকগুলো পয়েন্ট কিন্তু তুলেছি আপা। আমি এখানে 10 সেকেন্ডে একটা কথা যুক্ত করে দিই, সেটি হচ্ছে দর্শকদের জন্য, যে ফরদ মাজার যে এই মেটিকুলাস ডিজাইনের যে চক্রান্ত, সেখানে অনেক মাস্টার মাইন্ডদের একজন। এ ব্যাপারে আর কোন রকম দ্বিধা কারো যেন আমি আপনার পরিচয়টা নতুন করে দেইনি, কারণ আমার ধারণা ফরাদ মজাহারকে সবাই ফরাদ মজাহার সম্পর্কে অবগত আছে। ভালো হয়েছে আপনি তারপরও আমি দিয়ে দিলাম আর কি, একটু টেনেছেন, খুব ভালো হয়েছে। খেয়াল করে দেখেন আপা, আমি কিন্তু এই আজকের আলোচনাতে প্রথমে কালচারাল হেজিমনি, কালচারাল ফেসিস্ট, এটার উপর অ্যাটাকটা বলেছি। এরপরে আমি সরাসরি চলে গেছি এই সরকার, মানে বঙ্গবন্ধু আসার পরে শপথ নিয়েছেন কিনা, এবং এরপরে আমি চলে গেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার যে লিগাল সাইডটা, সেইটা এই পর্যন্ত ক্লিয়ার করেছি। আমি পঞ্চম সংশোধনীর একটা অংশ পরে বুঝিয়েছি যে ডক্টর অফ রেসিডি ইলিগাল জিনিসকে লিগাল করে না, এবং তার আরেকটা অংশ আমি পরে বলেছি। এখন আমি ওই আলাপটা শেষ করেই আমি এখন ঢুকে গেলাম জুলাই সনদে। আমি একটা পর্যায়ে এসে সবগুলোকে একত্রিত করে আপনাকে একটা সামারি দিব, তাহলে আপনি বুঝবেন যে আমি কেন এই আলোচনাগুলো করেছি। এখন এই যে জুলাই সনদ, এই জুলাই সনদটার মূল প্রতিপাদ্য কি? যে আমাদের সংবিধানের অনেক কিছু সংস্কার হতে হবে। আমাদের সংবিধানের অনেক কিছু আছে যেগুলো ওদের দৃষ্টিতে সেকেলে, এগুলো ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, ক্ষমতার একটা বিকাশ দরকার বা ছড়িয়ে দেওয়া দরকার, নানা ধরনের কথাবার্তা তারা বলেছে। আমি ধরেন যুক্তির খাতিরে আমি আপনার সাথে একমত পোষণ করি যে সংবিধান একেবারেই এমন কোনো গ্রন্থ না যে সংবিধানে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। সংবিধানের পরিবর্তন আসতে পারে। ভারতের সংবিধান অনেকবার চেঞ্জ হয়েছে। এমনকি ভারতের সংবিধানের প্রথমে ধর্মনিরপেক্ষতা ছিল না ভারতের সংবিধানে। ভারতের সংবিধানের 42তম সংশোধনীতে 1976 সালে ভারত ধর্মনিরপেক্ষ নীতিটা আনে। সেইটাও আপনার তাদের পার্লামেন্টে এটা নিয়ে প্রচুর বিপক্ষে তারা ছিল। সুতরাং সংবিধান অনেকবার পরিবর্তিত হতে পারে, আসতে পারে, যুগের সাথে তাল মিলাতে পারে। আমার না এটা নিয়ে তেমন কোনো ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে সংবিধান, আমি একটা জিনিস বিশ্বাস করি বা আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে যে একটা সংবিধানের যেই দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, ধরা যাক যে আপনি আমাকে নতুন করে গড়তে চান, হ্যাঁ, আপনি আমাকে নতুন করে গড়বেন, আমাকে আপনার মনে হচ্ছে যে না আমাকে একটু বড্ড সেকেলে মনে হচ্ছে, আপনি আমার চুলের কাটিংটা একটু চেঞ্জ করলেন, আমার চশমার ফ্রেমটা চেঞ্জ করলেন, আমার যে আপনি দাড়ি দেখছেন আপনি মনে করলেন যে না ওকে শেভ করে ফেল, তাহলে দেখি অন্যরকম লাগে কিনা, আমার শার্ট চেঞ্জ করলেন। তার মানে হচ্ছে কি, আপনি আমার অবয়ব, আমাকে লুক, এগুলো আপনি চেঞ্জ করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি আমার নাক কেটে আমার মাথার পিছনে দিয়ে বসিয়ে দেন, তাহলে তো ভাই, তার মানে আমার যে বেসিক স্ট্রাকচার, যে আমার একটা নাক আছে, আমার দুটো চোখ আছে, আমার দুটো কান আছে, ঠোঁট আছে, এই যে স্ট্রাকচারটা, এইটা আপনি চেঞ্জ করতে গেলে আমি আর মানুষে থাকি না, আমি একটা কিদবুত কি মাকার একটা প্রাণীতে পরিণত হই। আমি কি সহজ ভাষাতে বুঝাতে পারলাম আপনাকে? আমার বিশ্বাস দর্শকরা বুঝেছে। মানে আমাদের সংবিধানেরও ইনবক্স করছে। জি, আমাদের সংবিধানেরও এরকম। আমার গতকালকে আমি আমার প্রোফাইলে যখন এই পোস্টারটা দিয়েছি আপনার, তখন অনেকে অনেক প্রশ্ন করেছে, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। আর আপনার কাছে যদি কোনো প্রশ্ন আসে আপনি আমাকে একটু অনুগ্রহ করে বলবেন, আমি চেষ্টা করবো সত্য দেওয়ার জন্য। তো আপনার বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট। যেমন ধরেন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আমার ইসে থাকবে না। আমরা এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা কি? একটা অপরাধ আজকে করা হয়েছে, সেই অপরাধ আইন ছিল না, আপনি আজকে হঠাৎ করে আইনটা বানায় কালকের অপরাধের বিচার করতে পারবেন না, বরঞ্চ ওইটার জন্য একটা স্পেশাল প্রভিশন আপনি করতে পারেন, বিদ্যমান পেনাল করে ওইটার শাস্তি কিভাবে দেওয়া যেতে পারে বা বিচার কিভাবে করা যেতে পারে সেটা ভাবতে পারেন, কিন্তু আপনি স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবেন না। এখানকার যেই আপনার মানবিক মূল্যবোধের যে ব্যাপার আছে, আমাদের সংবিধানটা হচ্ছে, এটাকে হ্যান্স কেলসনের ভাষাতে আপনি বলতে পারেন গ্র্যান্ড নর্ম। গ্র্যান্ড নর্ম জিনিসটা হচ্ছে এমন যে একটা, যদি আপনি হ্যান্স কেলসনের থিওরি ধরেন তাহলে সংবিধানটা হচ্ছে গ্র্যান্ড নর্ম। যদিও আমি হ্যান্স কেলসনের থিওরিটা মানি টানি না, ওইটা একটা ফালতু থিওরি, এটা দিয়ে তারা আসলে এটাকে হালাল করতে চায় এই পুরো গভর্নমেন্টকে। তারপরে বোঝার জন্য বলছি যে আমার মুক্তিযুদ্ধ হচ্ছে আমার দেশের সবচাইতে বড় ঘটনা। এই দেশের অভ্যুদয়ের মূল ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি একটা সরকার গঠন করেছি, আমি একটা আইনি ডকুমেন্টস পেয়েছি, সংবিধান, যেটা প্রথমে স্বাধীনতার ঘোষণাপত্র, এটার ইলাবোরেটেড রূপই হচ্ছে সংবিধান, পরিষ্কার। তো আপনি হঠাৎ করে সংবিধান চেঞ্জ করে আপনি বলতে পারেন না যে 2024 হচ্ছে মুক্তিযুদ্ধ, এইটার মাধ্যমে আমি সংবিধান পেয়েছি। নো, ইউ ক্যান্ট সে দ্যাট। আপনি এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, আপনি চাইলেই, আপনার মন চাইলো, আপনি 2-3টা জঙ্গি সন্ত্রাসী নিয়ে এবং সেনাবাহিনীর কেউ বিট্রে করলো, আপনি সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে দেশ দখল করে বললেন আমি নতুন সংবিধান বানাইলাম। রাষ্ট্র একটা মস্কারির জায়গা না, একটা মকারির জায়গা না। কেমন? এই রাষ্ট্র গঠিত হয়েছে মানুষের রক্ত, ঘামে, শ্রমে, দীর্ঘদিনের বলবো সংগ্রামের মধ্য দিয়ে। ফলে আপনি এখন যদি আমাদের প্রিয়াম্বল
আপনি যদি চেঞ্জ করতে যান তাহলে আপনি প্রিয়াম্বল চেঞ্জ করতে পারবেন না। ইউ কান। প্রিয়াম্বলটা হচ্ছে একটা সংবিধানের, আমি মনে করি আমার দৃষ্টিতে সংবিধানের প্রস্তাবনা এই সংবিধানের অন্যতম প্রাণ। আপনি এগুলো সবকিছু চেঞ্জ করে দিচ্ছেন। আপনি রাষ্ট্রের যে মূলনীতি, এই মূলনীতিটা আপনি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এইটাকে আপনারা চেঞ্জ করে ফেলছেন। আপনি গণতন্ত্র শব্দটাই উঠিয়ে দিচ্ছেন। এবং অন এ সাইড নোট আমি আপনাকে এটাও বলে রাখি, এই পার্টিকুলার পয়েন্টে অনেকে প্রশ্ন করবে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ এটি হঠাৎ করে এসেছে, এটা মুক্তিযুদ্ধের আগে কেউ কখনো বলেনি, এই দাবিটা তোলে। এটা নিয়ে আমার সাথে বলি, একটা তথ্য দিয়ে রাখি। পিনাকি ভট্টাচার্য, চিনবেন এই ভয়ঙ্কর লোকটা, তার সাথে আমার ব্যাপক তর্ক হয়েছিল। এই তর্কের ফলশ্রুতিতে আমি একটা বই লিখে ফেলেছি, সে একটা বই লিখে ফেলেছিল। এটা 2017 সালের ঘটনা। এটা নিয়ে পরবর্তী সময় আপনার যে চরমনায় যে হুজুর আছে, সে বিরাট বড় বক্তৃতা দিয়েছে যে এই যে রাষ্ট্রীয় চারনীতি, এই চারনীতি হচ্ছে একটা ধোকা দেওয়া, ব্লা 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 ব্লা, এগুলা বলেছে। কিন্তু আমি দর্শকদের জন্য একটু বলবো, আপনাদের কারো কাছে যদি স্বাধীনতার দলিল পত্রটা থাকে, প্রথম ভার্সন যেটা আছে, আপনারা অনুগ্রহ করে সেটা খুলবেন। খুলে আপনারা 3 নম্বর খণ্ডে যাবেন, আমি ভুল বেশি না করে থাকলে। 7ই ডিসেম্বর মাথায় রাখবেন, 16ই ডিসেম্বরের আগে নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি, উনার বক্তৃতাটা শুনবেন। পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। গিয়ে দেখবেন, সুস্পষ্ট এই ভিডিও আছে অনেক। এবং অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিল, ওই চ্যালেঞ্জের উত্তরটা আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে দেখবেন। অনেকে বলেছে পারলে দেখান তো 16ই ডিসেম্বরের আগে কোথায় লেখা আছে এটা। এটা আমাদের এই মানে এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আপা এটা একেবারে মানে খুবই হ্যান্ডি। ইউটিউবে গুগলে আছে, ইউটিউবে গুগল, আপনি খালি যে স্বাধীনতার দলিল পত্রটা নিলেই 7ই ডিসেম্বরের ওই ভাষণটাই দেখতে পাওয়া যাবে। এইটা ছাড়াও পরিষ্কার ভাবে 1970 সালে যেই নির্বাচনী ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তিনি দেখতে চান, পূর্ব বাংলাকে বা ওই সময় পুরো পাকিস্তানের কথাই বলেছেন। তার মানে হচ্ছে যে এগুলো আমাদের মাথাতে আগে থেকেই ছিল। এবং পরিষ্কার করে যখন মার্চ মাসে অনেক ঘটনা চলছিল, ফেব্রুয়ারির লাস্টে 28শে ফেব্রুয়ারি বা 28শে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু যে ভাষণটা দেন, সেটা একই 1 মার্চে ইত্তেফাকে এসেছে। ইত্তেফাকে শিরোনামটা হচ্ছে যে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তুলব, আর গণতন্ত্রের ব্যাপারটা তো আছে, আর জাতীয়তাবাদ। তার মানে হচ্ছে এই 4টা মূলনীতি বরাবরই আমাদের মধ্যে ছিল, বরাবরই আমাদের কাছে ছিল এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং মুক্তিযুদ্ধের একটা পোস্টার আছে, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলিম, আমরা সবাই বাঙালি। আপনি যদি মুক্তিযুদ্ধের সময় পোস্টারটা দেখেন, তাহলেও আপনি আমাদের ধর্মনিরপেক্ষ চরিত্রের একটা, এবং তখন প্রচুর পোস্টার, দেয়াল লিখন ছিল এই বিষয়ে। এই পোস্টারের কথা আপনার মনে আছে না? বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার আমার মনে আছে, আমি তো একটা ছবি বানাচ্ছিলাম বঙ্গবন্ধু জীবনী নিয়ে, তখন আমাকে প্রচুর পোস্টার বানাতে হয়েছিল, প্রায় 100-150 পোস্টার আমি বানিয়েছিলাম। তো তখন এই ধরনের পোস্টার বানাতে হয়েছিল। রাইট, এই পোস্টারটাও কিন্তু মুক্তিযুদ্ধের পোস্টার, এবং এই পোস্টারটাতেও আমাদের রাষ্ট্রীয় মূলনীতি চরিত্রের একটা পরিস্ফুটন ঘটে। যাই হোক, আমি এত জটিল আলোচনাতে না গিয়ে শুধু বলবো যে ওই মূলনীতিটা আমাদের 16ই ডিসেম্বরের আগে নির্ধারিত ছিল। মুজিবনগর সরকার থেকে সেটা বারবার পড়া হতো, বলা হতো, আপনারা কেউ আপনাদের সাথে স্বাধীনতার দলিল পত্র থাকলে দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ আমার বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে। সে আমাকে বলছে সংবিধান সংশোধন করবে কিভাবে, এটা একটা রুল সে ঠিক করে দিচ্ছে। অথচ মানে সংবিধান কিভাবে আপনি সংশোধন করবেন এইটা যারা বলে দিচ্ছে, তারা সংবিধানকে ভেঙে গণভোট করছে। আপনি আমাদের রাষ্ট্রে কোনো গণভোট চাইতে হলে প্রথমে আপনি পার্লামেন্টে যাবেন, যেই বিষয়ে আপনি গণভোটটা নিতে চান সেটা সংসদে প্রস্তাব আকারে তুলতে হবে। এটা নিয়ে আলোচনা হবে, পরবর্তী সময়, সংক্ষেপে বলছি, আলোচনা হবে, পরবর্তী সময় হ্যাঁ না ভোট হবে। ওই হ্যাঁ না ভোটের মধ্যে যেইটা তার পক্ষে 2/3 যদি আপনি জয়ী হন, দেন আপনি গণভোট করতে পারবেন। কিন্তু এই গণভোটের প্রভিশনটা আমাদের সংবিধানে এখন আর নেই। পঞ্চদশ সংশোধনীর পরে আমাদের সংবিধানে গণভোটের প্রভিশনটা আর নেই। যদিও পঞ্চদশ সংশোধনী যে করা হয়েছে সেটাকে এই ইউনূসের আমলে সেটাকে বাতিল করা হয়েছে, যদিও এটা ভয়েড অ্যাজ ইলিগাল, বিকজ এই সরকার কোনো সরকারি না, এবং ওই সরকার কোনো সরকারি ছিল না, এবং বিচারপতি রাফাত আহমেদ, সেও প্রধান বিচারপতি হিসেবে ইলিগাল। এগুলো ভবিষ্যতে প্রমাণিত হবে। কেন সেগুলো বলবো আমি, কিন্তু আপনি এটা জেনে রাখেন যে জুলাই সনদে ওরা কিছু পরিবর্তন চেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জুলাই সনদে যে পরিবর্তনটা আনবেন, এই জুলাই সনদের পরিবর্তন আপনি করার অথরিটি কি আপনার আছে? সংবিধান, আপনি সংবিধানের পরিবর্তন আনবেন, আপনার সেই ক্যাপাসিটি তো হতে হবে সংবিধানের মাধ্যমে। আপনি বারবার বলছেন সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন, আপনি শপথ নিলেন, অথচ আপনি কার্যত করলেন কি, আপনি সংবিধান সংশোধন করছেন।
সেখানে যেই লোকটা সংবিধানের শপথ নিল যে সংবিধানকে সমুন্নত রাখবে, সে সেটাকে চেয়ার করছে, ইউনূস। আচ্ছা, এখন এই জুলাই সনদের প্রধান কারা ছিল? আলী রিয়াজ ছিল। আলী রিয়াজ প্রশ্ন এসছে, আলী রিয়াজ হচ্ছে বিদেশি, সে কি পারে কিনা? আলী রিয়াজ কি কোনো সংবিধান বিশেষজ্ঞ? না। আচ্ছা, আমাদের 2-3টা প্রশ্ন আছে, সেটা আমি আপনাকে একবারে দিই। একটা হচ্ছে বিদেশি লোকজন এসে এই জুলাই সনদ সংবিধান নিয়ে এত কথা বলছে, তারা আসলে পারে না, এটি একটি। আরেকটি হচ্ছে আজকে রাষ্ট্র যেখানে দাঁড়ানো, জুলাই সনদ বনাম রাষ্ট্র, নির্বাচন, যে গণভোট যদি অবৈধ হয়, সবকিছু যদি অবৈধ হয়, তাহলে রাষ্ট্রের সামনে প্রশ্নটা কি, সংকটটা কি? রাষ্ট্রের সামনে সংকটটা ভয়াবহ ভয়াবহ, সেটা আমি আসলে এই আলাপটা মানে একদম সামারিতে এই আলাপটাতে আসতে চাচ্ছি। আমি প্রশ্নটা আপনাকে দিয়ে দিলাম, 3টা প্রশ্ন, আপনি খুব ভালো করেছেন। আমি জুলাই সনদটা একটু বুঝাই মানুষকে, তারপর আমি এই সংকটের জায়গাটাতে আসছি। একদম একদম। জুলাই সনদে আছে, আমার একজন শিক্ষকও আছেন, যদিও তিনি আমাদের আসলে আমরা ভাই বলেই বলতাম, মঈন ভাই, ব্যারিস্টার মঈন ফিরোজী। সেদিন ওই আলাপে আপনার সাথে বলছিলাম, মঈন ফিরোজী সংবিধান নিয়ে কথা বলছে। ও সংবিধান নিয়ে কথা বলতেই পারেন, তিনি একজন ব্যারিস্টার, তিনি বলতে পারেন, আইনজীবী, তিনি বলতে পারেন। কিন্তু মঈন স্যারের ব্যক্তিগতভাবে, মঈন স্যারকে আমি যেভাবে চিনি, তিনি সামান্য একটা ক্রিমিনাল ড্যামেজ পড়াতে আমাদের 4 দিন ক্লাস নিতেন, এবং তার পড়ানোর স্টাইলের একটা ডেমো আমি আপনাকে দেই। বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছে। এর মানে দাঁড়ায় বাংলাদেশ মানে বয়াকারে বা, অনুসার, লয়াকার লা, দয়াকার দে, তালে বর্ষ। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছে। না এখনো বোঝুনি। আমি আবার তোমাদেরকে বলছি, ওই যে মাস আছে যে 12টা, ওটা শেষ মাসের 16 তারিখে। এইভাবে তিনি কথা পেঁচাতেন, এবং তিনি আসলে কিছু বোঝাতে পারতেন না। ছেলে পেলে একটা পর্যায়ে উঠে চলে যেত, ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। আমি খুব অবাক হয়েছি যে মঈন ফিরোজীর পুরো ফ্যামিলি যে শিবির করে, জামাত করে, এটা আমি জানতে পেরেছি রিসেন্টলি, আমি আগে জানতাম না। তিনি এই সংবিধান সংস্কার কমিটির অন্যতম প্রধান ছিলেন। আমি ওইভাবে ছোট করব না। আমার একটা দেখার বিষয় হচ্ছে, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ কি আর কেউ ছিলেন না? বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ অনেকেই ছিলেন, এবং অনেক ভালো ভালো আইনজীবী আছেন, যাদের সমন্বয়ে সংবিধান চেঞ্জ হলেও সেটা একটা আলাপ করা যেতে পারতো, আমি যদি ওই আলাপটা করি। আমাদের দুর্ভাগ্য এমন যে একজন আমেরিকান সিটিজেন, যে একটা সিআইএ এর একটা এজেন্ট, আটলান্টিক কাউন্সিলের অন্যতম সদস্য, আলী রিয়াজ, যিনি আজীবন আমি দেখেছি যে মৌলবাদ নিয়ে বলেছেন, এইটা জাসদ করতো বা বাসদ করতো এই লোকটা। এমনকি তার একটা বই আছে আমার কাছে এই মুহূর্তে, আওয়ামী লীগকে গালিগালাজ করে, আচ্ছা বই বের করে আর কি বা হবে। মানে সোজা কথা হচ্ছে যে 1950 সালের একটা বই, সেখানে আওয়ামী লীগ খারাপ, কত খারাপ সেটার একটা বিরাট বড় বিবরণ সেখানে আছে। অর্থাৎ একটা কঠিন আওয়ামী লীগ বিদ্বেষীকে ধরে নিয়ে এসেছে সংবিধান। আপনারা নিশ্চয়ই শুনবেন যে এরা ক্ষমতা দখল করার প্রথম কয়েক মাস আলাপ হয়েছে মুজিববাদ। খেয়াল করেছেন এদের বুদ্ধির লেভেলটা কোথায়? আপনাকে যখন অ্যাটাক করা হচ্ছে যে এই সংবিধান আসলে মুজিববাদী সংবিধান, তখন একটা অংশের কাছে আপনাকে এইটা ভাবাতে বাধ্য করছে যে ও আচ্ছা হ্যাঁ, এই সংবিধানটা তো আসলে আওয়ামী লীগ বানাইছে। বারবার আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই সংবিধান বানিয়েছে আওয়ামী লীগ। আরে ভাই, মুক্তিযুদ্ধের সময় 1970 সালের ইলেকশন তো জিতেছে আওয়ামী লীগ। ওই সময় তো আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। পরবর্তী সময় ন্যাপ ছিল, অন্যান্য পার্টি, তারা তো এমপি হয়েছে। তো ওই সময় আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল, দেশ স্বাধীন করলো তাদের নেতৃত্বে, সংবিধান হয়েছে মানুষের ম্যান্ডেটে। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে মুজিবনগর সরকার হয়েছে, আমি মুক্তিযুদ্ধ মানি না, এটা হবে? আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এই জন্য আপনি মুক্তিযুদ্ধ মানেন না, এটা হবে? হ্যাঁ, আওয়ামী লীগের কোন নেতা যদি পরবর্তী সময় আপনার শত্রু হয়ে যায়, তাহলে আপনাকে মুক্তিযুদ্ধ মানতে হবে, কিছু করার নাই। কোন মানুষ যদি খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করে থাকে, বা কে এম শফিউল্লাহর অধীনে যুদ্ধ করে থাকে, বা অন্যান্য সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করে থাকে, এবং যুগের কালক্রমে, সময়ের কালক্রমে সেই মানুষটা যদি একজন অপরাধী হিসেবেও হয়, তাহলেও সে আপনার মুক্তিযোদ্ধাই ছিল। জানি না আমি এর থেকে সহজ কেমনে বোঝাবো। না একদমই ক্লিয়ার। আলটিমেটলি যেটা হয়েছে যে এইটাকে মুজিববাদী সংবিধান বলে, এর মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে যে এই 4 নীতিকে সেই সময় মুজিববাদ বলে আখ্যায়িত করেছিল। ইয়েস, আওয়ামী লীগের একটা অংশ মুজিববাদ করেছে, দেশে এলো নতুন বাদ, মুজিববাদ, হ্যাঁ এটা করেছে। এই 4টা মূলনীতি আসলে মানুষেরই মূলনীতি ছিল। তো ওই সময়টাতে পলিটিক্যাল একটা ছিল যে বঙ্গবন্ধুর কারণে এই 4টা নীতি এসেছে, বা এটা মুজিববাদ এভাবে বলেছে। সেই জিনিসটাকে গত 50 বছরে ভাই আমি এইসব মুজিববাদ কথাটা শুনি নাই। এমনকি আওয়ামী লীগের লোকেরাও মুজিববাদ বলে না, এরা নতুন করে এটা এনেছে। কেন এনেছে? এনে খারাপ করেনি, মানে এনে যেটা সুবিধা হয়েছে, মুজিববাদকে আরো জনপ্রিয় করেছে। যেটা একেবারে হারিয়ে গিয়েছিল সেটাকে তারা নতুন করে এনেছে। এই ক্ষেত্রে আমি তরুণীদেরকে একটু অনুরোধ করব যে খন্দকার মোহাম্মদ ইলিয়াসের মুজিববাদ বইটা পড়ার জন্য। এইটা পড়লে আপনারা মুজিববাদ সম্পর্কে আরো ভালো একটা ধারণা নেবেন। উনি খুব মানে আমি বলবো যে এটার উপরে বিশদ কাজ করেছেন তিনি। খন্দকার মোহাম্মদ ইলিয়াসের মুজিববাদ বইটা পাঠক সমাবেশে আপনি পাবেন, কিনে নিয়েন। আচ্ছা, তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের ব্যাপারে বিএনপি যেটা হয়েছে, বিএনপি আসলে এগুলোতে তাল দিয়ে গেছে। কেন জানেন? বিএনপি দেখলো
যে তারা একটা পাগলের খপ্পরে পড়েছে রীতিমতো। মানে আমার কাছে যেটা মনে হয়েছে বিএনপির কর্মকাণ্ড দেখে, আমি যেটা এখন বুঝতে পারছি, ওরা সবকিছু হো 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 করে গেছে। তো বিএনপি আমার ধারণা হচ্ছে এই পাগলের পাল্লায় পড়ে হো 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 করেছে। যেটা মেজর হাফিজ সাহেব কিন্তু বলেছেন পাবলিকলি, যে আমরা গণভোটে রাজি না হলে তো নির্বাচনই দিত না। এবং তারেক রহমান সবাইকে বলেছে না যে যে আপনারা সবাই হ্যাঁ ভোটে ভোট দিবেন। আমি জানি যে তারেক রহমান এটা বলেছে কারণ জামাতের সাথে, জামাত তো বলছে হ্যাঁ ভোটে দেওয়ার জন্য, যাতে এটা সে বলেছে পলিটিক্যাল রিজনে, আসলে বিএনপি সবগুলো গিয়ে দিয়েছে না ভোটে, এটাও আমি জানি। তো এগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল, ভেতরের খবর হচ্ছে এইটা। সোজা কথা হচ্ছে পাগল তারা করেছে, আগে ভাই পাগল সামলা। কারণ এই পাগল সামলাতে না পারলে তো তারা একটা ইলেকশনের মাধ্যমে আসতে পারছিল না কোনোভাবে। তো এখন তো তারা ধরা খেয়েছে, বিএনপি বলছে যে কিসের কিসের গণভোট। বিশেষ করে সালাউদ্দিন সাহেব যেভাবে বলেছেন আমি অনেক করে হেসেছি। দেখেন, আমি যত যাই বলি না কেন, এই বিপদ তো বিএনপিরও বিপদ। কারণ বিএনপি পুরো রাজনীতি নো হয়ে যাবে যদি তারা এইসব এইগুলা তারা গণভোট ফনভোটে এগুলো তারা যেতে চায়। পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তারা অনেক কথাবার্তা বলে। সোজা কথা হচ্ছে যে জুলাই সনদের কোনো রকমের আইনি ভিত্তি নাই, এবং পরিষ্কার করে সেখানে লেখা আছে যে যদি ওই পলিটিক্যাল পার্টি তাদের ম্যানিফেস্টোতে এটা না দেয় বা তারা যদি এটাতে একমত না হয়, তারা তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো অনুযায়ী তারা তাদের কাজ করতে পারবে। এখন বিএনপির ম্যানিফেস্টোতে কি এগুলা ছিল যে আমরা জুলাই সনদ এগুলা এই করবো সেই করবো? এগুলা ওরা যেটা পরিষ্কার করে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা এগুলো মানি না। হ্যাঁ, এমন এমন প্রভিশন আছে আপা, এখানে দুইটা জিনিস দেখার আছে। একটা হলো গিয়ে জুলাই সনদ লিগাল কিনা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে জুলাই সনদে কি আছে। ওই জুলাই সনদে যা আছে সেখানে বলা হয়েছে যে আপনি আর বাঙালি না, আপনি বাংলাদেশি এখন থেকে। গণতন্ত্র শব্দটাই তো নেই, গণতন্ত্র শব্দটা নাই, এবং আপনি নিজেকে আর বাঙালি বলবেন না, বাংলাদেশি বলবেন। হ্যাঁ, আমি বাংলাদেশি, আমার ভূখণ্ডজনিত পরিচয়, আমার পাসপোর্ট, আমি বাংলাদেশি। অ্যাবসলিউটলি কারেক্ট, আমি এটাতে একমত। কিন্তু আমার বাঙালি, আমি বাঙালি, এই বাঙালিত্বটাই থাকছে না। আমি কি ককেশিয়ান, আমি কি ব্ল্যাক, আমি কি আফ্রিকান? নো। আমার নৃতাত্ত্বিক মানে আমার অ্যানথ্রোপোলজি যদি আমি অ্যাপ্লাই করি, আমার নৃতাত্ত্বিক পরিচয় কি ভাই? আমার যে বেড়ে ওঠা কৃষ্টি কালচার, আমি বাঙালি। একবারই মুছে দিচ্ছে সেটা, ওই যে রিসেন্ট প্যাটার্ন। আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমার জাতিগত পরিচয় আমি বাঙালি। আমার জিওগ্রাফি বা আমার ভূখণ্ডজনিত পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি। সিম্পল। আমার মনে না খুব বেশি ডিসপিউট করার কিছু আছে। এখন আপনি আমাকে বলেন যে এই কথাটা সংবিধানে কি দোষ করেছিল আপনার? এটাকে উঠিয়ে দিয়েছে, বলেছে জাতিগতভাবে আমরা এখন বাংলাদেশি। তার মানে হচ্ছে যে যিনি চাকমা মারমা মগ মুরং, তিনি আর কোনোদিন তাকে বলতে পারবে না এখন একজন চাকমা মারমা মগ মুরং বাংলাদেশি বটে, কিন্তু তিনি তো চাকমা, তিনি তো মারমা মগ মুরং হাজং সাঁওতাল। আমি আমার নৃতাত্ত্বিক পরিচয় তারা ভুলে যাবে? তার মানে আপনি সমাজের ওই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীটাকে আপনি অ্যাটাক করে বসেছেন, আপনি আমাকে অ্যাটাক করে বসেছেন। আচ্ছা, এরপরে আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সেখানে প্রসঙ্গ আছে। ওইটা আপনাকে যদি এখন আমি বুঝাতে যাই পাচি আপা, আপনি আমার কাছে বলবেন ভাই মাফ করে দেন, বুঝানো লাগবে না, বাদ দেন, প্রোগ্রামের 2 মিনিট এটা বলবেন। সো ওইটা আমি বুঝাতে যাচ্ছি না, ওইটা আসলে কোনো কিছুই না। সোজা কথা হচ্ছে যে যখন একটা লোক আমেরিকা থেকে এসে বাংলাদেশের সংবিধান আপনার চেঞ্জ করতে যায়, তার তো লটা, বেসিক লটা জানতে হয় রে বাবা। ওটা তো জানতে হবে। সংবিধানের প্রভিশন এগুলো যদি এই জিনিসগুলো তাকে না জানলে, বেসিক জিনিসগুলো না জানলে সেটা সংশোধন করতে পারবে না। আচ্ছা, তো আলটিমেটলি যেটা হয়েছে যে জুলাই সনদটাকে কোনোভাবে এটা বলবৎ করবার কোনো সুযোগই নাই। গণভোট এগুলো আসলে সংবিধানে নাই। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে, যেটা তানিয়া আপা যে আলাপটা উঠিয়েছে, ব্যারিস্টার তানিয়া। দর্শকও একই প্রশ্ন এখন আবার করেছে, আমি এটাতে আসছি। দেখেন, একজন সংসদ সদস্য যখন সংবিধানে শপথ নেয়, তানিয়া আপা কিন্তু আমাদের এই অনুষ্ঠানেই এসেছিলেন, এই অনুষ্ঠানেই আমরা কথা বলেছিলাম। রাইট, দর্শকও জিজ্ঞেস করেছে, তো দর্শকের প্রশ্নটাও পেয়ে যাবেন।